প্রিয় দর্শক, এর মধ্যে জানেন যে সারা বাংলাদেশ এখন যে শোকাচ্ছন্ন একটা পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে, আর সেটা হচ্ছে তুরাগ ট্র্যাজেডি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাউথ কোরিয়ার পার্লামেন্টের সামনে। বলা হয় যে জাস্টিস, নীতি, আইন এই দেশটি এমনভাবে পালন করে যেটি সারা বিশ্বের কাছে খুবই স্মরণীয়, সারা বিশ্ব সেটি দেখে। আমার সাথে আজকে রয়েছে রণভাই, রয়েছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং প্রতিষ্ঠাতা বলা যেতে পারে এই পুরো আন্দোলনের। আমাদের এই পাশে দিয়ে হান নদী বয়ে গেছে, এখানে লেকও আছে। তুরাগ নদীর মতো সেটি রক্তে রঞ্জিত নয়, লাল নয়। আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং আরো অনেক তথ্য নিয়ে হয়তো বা সামনে আসবো, কিন্তু এই মুহূর্তে এই পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আমি আসলে পার্টিকুলারলি একটু রণভাইয়ের কাছে জানতে চাইবো যে রণভাই, এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল করবার কারণে 7টি তরতাজা তরুণের প্রাণ কেড়ে নিল এবং যার মধ্যে আমরা 3 জনের লাশ পেয়েছি, 4 জনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাদেরকে মেরে ফেলেছে না কি করেছে আমরা কিচ্ছু জানি না। আরেকটি খবর আছে, ফেনীতে এক যুবলীগ নেতা যিনি মাত্র ছাড়া পেলেন, জেল থেকে জামিন পেলেন, ঘরের সামনে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। রণভাই, আপনি তো একটা দীর্ঘ সময় এই দেশটাতে থাকেন, এই কোরিয়ার মতো একটা দেশে যেখানে কোনো হানাহানির চিহ্ন দেখিনি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে একটা মিডিয়াতে কোনো কথা নাই, কোনো মানুষ কথা বলছে না, মনে হয় যে মানুষ মারা যায় নাই, পশু মারা গেছে, যেন পশু পাখি যেরকম মারা গেলে, মশা যেরকম মারলে কারো কোনো আওয়াজ নেই। আপনি কি ভাবছেন এই পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে? আমি একটু আপনার কথা শুনতে চাই। নিজুম ভাই, আপনার মাঝে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি আমার দক্ষিণ কোরিয়া থেকে আমি তোফাজ্জল হোসেন রণ, আমি আপনাদের সবাইকে, এই ভিডিও যারা দেখবেন, প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোন বন্ধুদেরকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। নিজুম মজুমদার ভাই অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের একজন মানুষ, প্রতিবাদী একটা কণ্ঠ। উনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন মানব অধিকার রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কাজ করে, যেখানেই জয় বাংলা স্লোগান আছে উনি ওখানেই ছুটে বেড়াচ্ছেন। তো তারই সুবাদে আগামী 28শে জুন আমাদের দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য এবং গর্বের যে 77তম জন্মবার্ষিকী, সেই অনুষ্ঠানটা আমরা আগামী রবিবার বেলা 1টা থেকে দক্ষিণ কোরিয়াতেই আমার পাশেই ইয়ংসান সিটি হলে আমরা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি। উনি আমাদের মাঝে এসেছেন গেস্ট হিসেবে, আমার দাওয়াতে উনি এসেছেন। আমি আন্তরিকভাবে জনাব ব্যারিস্টার নিজুম মজুমদার ভাইকে আন্তরিকভাবে দক্ষিণ কোরিয়া প্রবাসী সকল বাংলাদেশের পক্ষ থেকে, সকল স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভাইয়া যে প্রশ্ন আমাকে করেছেন, আমি অত্যন্ত মর্মাহত যখন ফেসবুকে এই মানুষের অর্ধগলিত লাশের চিত্র যখন আমরা দেখি প্রবাস থেকে, তখন সত্যি আমার মনে হয় যে বাংলাদেশটা কি বাংলাদেশ আছে, নাকি এটা আফ্রিকার কোনো জঙ্গি রাষ্ট্র? আজও কি বাংলাদেশে সভ্য মানুষের বসবাস আছে? মনে হয় না যে ভিয়েতনামের একটা কিলিং ফিল্ড? হ্যাঁ, এটাই মনে হচ্ছে যে ভিয়েতনামের যে একটা কিলিং ফিল্ড, যে ভিয়েতনামের যুদ্ধে আমেরিকা যেভাবে নৃশংসভাবে ভিয়েতনামের মানুষগুলিকে মেরেছিল, ঠিক তেমনি ভাবে আমার মনে হয় যে এটা একটা ভিয়েতনামের একটা কিলিং ফিল্ডের মতো। বাংলাদেশ, আমি মুসলিম অধ্যুষিত একটা দেশ, আমি এই দেশের মানুষের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই যে কোন 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 আইনে এবং কোন ধর্মে আছে যে মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হোক? বাংলাদেশে মানুষের জীবনের মূল্য পাখির জীবনের মূল্য চেয়ে, একটা অদম কুকুরের জীবনের মূল্য চেয়ে মানুষের জীবনটা অর্থহীন হয়ে গেছে এই বাংলাদেশে। আমি যখন পত্রপত্রিকায় এই যে তুরাগ ট্র্যাজেডি, তুরাকে যে 7টা মার্ডার, যেখানে 3টা লাশ অর্ধগলিত অবস্থা পাওয়া গেছে, যেটা আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখার পরে সত্যি সত্যি সাধারণ মানুষের, আমি একজন প্রবাসী, আমি দীর্ঘ 7 সমুদ্র 13 নদী পার হয়ে অনেক দূরে বসবাস করি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাহলে বাংলাদেশের মানুষের কি বিবেক বলতে কিছু নাই? বিবেকবান মানুষ কি বাংলাদেশে নাই? আপনাদের বিবেকে রক্তক্ষরণ হয় না? আপনারা কেন এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন না? কেন এটার প্রতিবাদ করেন না? আজকে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, আমার বোনের গায়ে হাত দিয়েছে, কালকে আপনার বোনের অসম্মানী শ্লীলতাহানি করবে ওরা, আপনার বোনের গায়ে হাত দিবে, আপনার ভাইকে মেরে ফেলবে। তাহলে আমরা এই দুকে দুকে কয়েকটা জঙ্গি সন্ত্রাসীর হাতে এইভাবে পশুর মতো জীবন দেওয়ার চেয়ে হয় মরবো নাই বাঁচবো, সেই প্রত্যয় নিয়ে আপনারা কেন
রুখে দাঁড়াচ্ছে না প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যখন জুলাই আন্দোলন ছিল তখন ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষিকাকে দেখেছিলাম, উনি বলেছিল যে আপনার আসমান কাঁপে, তার কাঁপে, কিন্তু আপনার কাঁপে না কেন? আপনার রণভার একটু মনে করি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গোলাম রব্বানী নামে এক টিচার মনে হয়, আমি ভুল না করে থাকলে, সে বলেছিল যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, বিরাট বড় কবিতা। আমি মনে হয় রণভাইয়ের সাথে একটু একটা জায়গাতে একটু অ্যাড করি। কয়দিন আগে একটা ছেলেকে, সে সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন এক সমন্বয়ক ছিল, আমরা জানিও না সেই ছেলেকে জামা কাপড় কে খুলেছে না খুলেছে, তাকে বলা হচ্ছিল যে আমি জুলাই যোদ্ধা বল, এরকম ভাবে সবাই দোষ দিচ্ছিল ছাত্রলীগকে। কোন রকমের কোনো প্রমাণের কিন্তু কোনো প্রয়োজনই নাই ওটা ছাত্রলীগ ছিল কি ছিল না। এই ছোট 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 ঘটনা পেলেই ছাত্রলীগ আওয়ামী লীগকে এখনো ঠিক আগের মতো বিদ্ধ করছে। অথচ এটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য রুম। হোয়াইট এলিফ্যান্ট ইন দ্য রুম হচ্ছে একটা 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 ফ্রেজের মতো, অর্থাৎ আপনার ঘরে দিয়ে হাতি হেঁটে যাচ্ছে, আপনি হাতি দেখেন না, আপনি মশা নিয়ে চেঁচামেচি করছেন। দেখেন রণভাই, এখানে তো আপনার সাথে ঘুরলাম, আমি মানুষজনকে দেখলাম, মানে হ্যাঁ না, মানে আমি এখানকার মানুষগুলোকে দেখেছি। আমার কাছে মনে হয় এখানকার মানুষগুলোকে দেখে মনে হয় যে এরা যদি খালি একটু শোনে জানে, আমার মনে হয় ওরা মনে করবে যে আমরা মনে কোনো রূপকথার কোনো গল্প বলছি, আমরা মনে হয় এক অদ্ভুত জীবনের গল্প বলছি। মিছিল করেছে যে ছেলেটি, এই যে আমি জাস্ট তার ভিডিও দেখছিলাম, সুমন ছেলেটার নাম, আরিফ, বিপ্লব, যে তিনজনের লাশ পাওয়া গেছে, মিছিল করেছে, তাদেরকে বিএনপির নেতারা, নামগুলোও এসেছে, নামগুলো আমি বলতে পারি আপনাকে, নামগুলো এসেছে, একটু বলি। যেমন এই যে তুরাগ থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মাতবর, ধৌর আশুতিয়া ইউনিট বিএনপি সভাপতি রাশেদ খান সুজন, মামুন পারভেজ তন্ময়, তুরাগ থানা যুবদল, জাকির হোসেন অর্ণব। নাম কি? মানে একটা ছেলের নাম অর্ণব, কি সুন্দর একটা নাম, অথচ মানুষ খুন করে বেড়াচ্ছে। সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেবের, তারপরে হ্যাঁ মদদে, হ্যাঁ তাদের নাম আসছে, হাজী জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা বিএনপি, খোকা ভুইয়া সাবেক সাধারণ সম্পাদক তুরাগ থানা জাতীয়তাবাদী দল, শফিক ইসলাম সভাপতি 54 নং ওয়ার্ড বিএনপি, বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক 54 নং ওয়ার্ড বিএনপি। এবং এই হত্যার ঘটনাটি পুরোটাই আবুল হোসেন মাতবর এবং খোকা ভুইয়ার নিজ হাতে মপ করে হত্যা করেছে বলে এই রিপোর্টটাতে বলছে। এইটা ছাড়াও আপনার এই যে আপনি এসএম যার কথা বললেন, এই যে তার নাম এসছে মোহাম্মদ হারুনুর রশিদ খোকা, তারপরে জাহাঙ্গীর, না তার নামটা এসেছে সামনে, ওখানকার বিএনপি সংসদ সদস্য, তার নামটা সামনে এসেছে। আমরা বলছি সেইটার নাম যে এএসআই মতিউর, সেখানে পুলিশের পুলিশের এএসআই। আজকে তাকে আমি অনেকবার ফোন দিয়েছি, নানান রকমের নাম্বার থেকে ট্রাই করেছি, ফোন ধরেনি। সে ফোন ধরার মতো সেই সাহসতা নেই। চিন্তা করে দেখেন, রাষ্ট্রীয়ভাবে খুন করে ভাসিয়ে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে 7টা খুন হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময় যেভাবে ব্যবস্থা নিয়েছে, সেই আমলেই তাদের ফাঁসির হুকুম হয়েছে। বাংলাদেশের মানুষ কি একটাবারও প্রশ্ন করছে না? আমাদের জোশিত যে একজন মুক্তিযোদ্ধা, আমাদের মায়া চৌধুরী, মায়াবাইয়ের মেয়ের জামাই, তাকেও কিন্তু রেহাই দেওয়া হয়নি। না না, আমার কথা হচ্ছে যে এই যে আমরা কিলিং ফিল্ড বলছি, এই হত্যার কতদিন, মনে হচ্ছে যে এরকম আরো হবে, আমরা ক্রমাগত ভাবে এগুলো বলতেই থাকবো। আমার প্রশ্ন আসছে যে আপনি মিছিল করার অপরাধে আপনি মেরেছেন, পিটিয়েছেন এবং আপনি নদীতে ফেলে দিয়েছেন, এবং লাশ পাওয়ার পরে বলছে পিকনিক করতে গিয়ে নাকি এরা মারা গেছে। অদ্ভুত ভাইয়া, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা আমার কাছে মনে হয়, গুটি কয়েকটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই দেশটাকে বিক্রি করে খাওয়ার উদ্দেশ্যে পুরা জাতির উপরে এই কলঙ্কের দায়ভার তারা চাপিয়ে দিচ্ছে। প্রিয় দেশবাসী এবং প্রিয় বাঙালি জাতি, আমার জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন, এই দেশে কে আওয়ামী লীগ না করেছে? যারা আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে, যারা জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছে, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, কে আওয়ামী লীগ করে নাই? কে ছাত্রলীগ করে নাই? অনলি ওয়ান পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে যেই দলের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই দলের সদস্য কে না ছিল?
জেনারেল জিয়াউর রহমান কি বঙ্গবন্ধুর নির্দেশে কাজ করেন এই বাংলাদেশে? অবশ্যই অবশ্যই কাজ করছে। তাহলে আজকে যারা এই যে সার্জিস নাহিদ, আজকে যে আপনারা এই যে শিবিরের যে নেতা সাদিক কায়ুমকে দেখতেছেন, এরা তো সবাই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে, অতিরিক্ত সুবিধার লোভে আজকে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে দেশ বিরোধী কথাবার্তা বলছে, দেশকে আমেরিকার কাছে বেচে দেওয়ার জন্য পায়তারা করছে, নীল নকশা করছে। আজকে বঙ্গবন্ধুকে কলুষিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে, বাংলাদেশের জাতীয় পতাকাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে এরা অস্বীকার করার জন্য যত ধরনের হীন প্রচেষ্টা এরা কিন্তু করে যাচ্ছে। প্রিয় দেশবাসী, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারা ইতিমধ্যেই আপনারা অনুভব করতে পেরেছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন যে এই দেশের জন্য কার দরকার এবং এই দেশ কখন নিরাপদ ছিল, আপনারা কখন নিরাপদ ছিলেন। গত 17 বছরে এরকম লুমহর্ষক ট্রেজেডি, যেখানে 6 বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে 90 বছরের নারী পর্যন্ত আজকে দর্শন হচ্ছে। এই দর্শনের যে রেওয়াজ, আপনার উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে, এই ঘটনা আপনি আপনার জীবনে বাপের জন্য কোনোদিন শুনেছেন? আমি একটা খবর আমাকে একজন পাঠিয়েছে, সেটা একটু পড়ে শোনাই। তুরাগ হত্যাকাণ্ডের এমন একটি অধ্যায় আছে যেটি এখনো খুব বেশি আলোচনায় আসেনি। রেবেলিয়াস রোয়ান নামে এক ভদ্রলোক লিখেছেন, তিনি ছদ্মনামে লেখেন, ঘটনার এক পাশে তুরাগ, অন্য পাশে আশুলিয়া ঘাট, এক পাশে এর এস এম জাহাঙ্গীর, অন্য পাশে দেওয়ান সালাউদ্দিনের প্রভাব বলয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছিল কোথায়? স্থানীয়দের তথ্য অনুযায়ী আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিউর এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লবের ক্যাডার বাহিনী এই ঘটনায় জড়িত ছিল। অভিযোগ অনুযায়ী এস এম জাহাঙ্গীরের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর দেওয়ার পর আশুলিয়া ঘাটে মাইনুদ্দিনের ক্যাডার বাহিনী পৌঁছে যায়। এরপর যা ঘটে তা ছিল আরো নির্মম। এই ক্যাডার বাহিনীতে ছিল ডক্টর মেহেদি, কাউসার, রবিন, তানবীর, অলি, তুহিন, শিয়াব, আরো অনেকে। একটু আগে কিন্তু কারো অনেকের নাম বলেছে। আমার তো মনে হচ্ছে যে মানে ওইখানকার বিএনপির কয়েকশো জন মিলে মানে একত্রিত হয়ে একটা গণহত্যা এখানে সংঘটিত করেছে। দর্শকদেরকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, এটার ব্যাপারে আমি তথ্য সংগ্রহ করছি, আরো একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার আশা ব্যক্ত করছি। পার্লামেন্টের সামনে এসে মনে হলো যে রণভাইয়ের কাছে জিজ্ঞেস করি এই ঘটনাটা নিয়ে, তাই আজকের এই ভিডিও বা ডিটেল ভিডিও শীঘ্রই আসছে। দর্শকদেরকে অনেক ধন্যবাদ। স্টে টিউনড। থ্যাংক ইউ যারা এই ভিডিওটাকে দেখবেন এবং এই মুহূর্তে যারা